কোথাও এক পাহাড় ডাকে, কোথাও সমুদ্র বনে নীলের গান। এক হাতে রোদ, অন্য হাতে ঘাম, আর মনের ভেতর একটা প্রশ্ন, এই ভ্রমণ কি শুধুই পথ চলা, নাকি নিজের সাথে লড়াইয়ের নাম? এই হলো আজকের গল্প, যেখানে ক্লান্তি, মজা, প্রকৃতি আর নির্জনতার এক অদ্ভুত কম্বিনেশন নিয়ে হাজির হয়েছি চট্টগ্রামের সীতাকুণ্ডে, আপনাদেরকে চড়াই, শান্তি আর বিস্ময়ের মিশেল দিতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু দি ভবঘুরে। আমরা এখন আছি সীতাকুণ্ড বাজারে। আজকের ট্যুরটা এখান থেকে শুরু হইতেছে। আর আজকের ভ্রমণের প্রথম গন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আজকে মোটামুটি দারুণ একটা মিশ্র অভিজ্ঞতা হবে। প্রথমে পাহাড় ট্রেকিংয়ের সাথে প্রকৃতি, তারপর দিন শেষে সমুদ্রের পাড়ে সময় কাটানো, সব মিলে অসাধারণ একটা ট্যুর হইব। তো চলেন শুরু করা যাক। আচ্ছা, তার আগে একটু পেছনের গল্পে নিয়ে যাই। আসলে আজকের ভ্রমণ শুরু হয়েছিল আগের রাতেই। ট্রেনে সারা রাত দাঁড়িয়ে ঢাকার কমলাপুর থেকে চট্টগ্রাম। এ ট্যুরের বাজেট একটু হালকা করার জন্য মেইল ট্রেনের বিকল্প ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা স্টেশনে পৌঁছানোর অনেক আগেই মেইল ট্রেন ওভারলোড হয়ে যাওয়ায় টিকিট বিক্রি বন্ধ করে দেয়। আর ওদিকে বাকি ট্রেনের টিকিট শেষ হয়েছে প্রায় 8-9 দিন আগেই। তবে ভবঘুরেদের কোনো না কোনোভাবে উপায় একটা হয়েই যায়। রাত 11:30টার তুলনা এক্সপ্রেসের স্ট্যান্ডিং টিকিট নিয়ে উঠে পড়ি চট্টগ্রামের উদ্দেশ্যে। কষ্ট কতখানি হয়েছে সেইটা না হয় আজকে থাক। এরপর সকাল 6টায় পৌঁছাই চট্টগ্রাম রেল স্টেশনে। সেখান থেকে মাদারবাড়ি বাস কাউন্টারে গিয়ে চয়েস বাসে করে 130 টাকা ভাড়ায় আসি সীতাকুণ্ড বাজারে। এই 130 টাকাতেই যেখানে সীতাকুণ্ড পৌঁছায় যাওয়ার কথা, সেইখানে 405 টাকা এক্সট্রা খরচ। বাজেট ট্যুরের শুরুতেই আসমানে। যাই হোক, সীতাকুণ্ড পৌঁছে ভারাক্রান্ত হৃদয় নিয়ে সকালের নাস্তা সেরে 60 টাকা ভাড়ায় একটা অটোতে করে আমরা এখন চন্দ্রনাথের পাদদেশে। আমাদের সাথে কোনো ব্যাগ ট্যাগ নাই, আমরা ব্যাগ হোটেলে রেখেছি। যদি ব্যাগ নিয়ে আসেন তাহলে এখানে ব্যবস্থা আছে রাখার। প্রতিটা ব্যাগ রাখার জন্য হয়তো 30 টাকা করে নেয়। আর লাঠি পাওয়া যায়, লাঠির জন্য 50 টাকা নেয়। 20 টাকা হচ্ছে লাঠির ভাড়া, আর 30 টাকা জামানত হিসাবে নেয়। আমার পেছনে এখান থেকে চন্দ্রনাথ পাহাড়ের শুরুটা, প্রায় 1200 ফিট উপর উঠতে হইব। এদিকে ডান পাশে হইতেছে একটা, খুব সম্ভবত এটা একটা মন্দির। আমরা বাম পাশের পথ ধরে আগাবো। সামনে একটা জায়গা আছে, যে জায়গায় রাস্তা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো ওইখান থেকেও আমরা বাম পাশের রাস্তা দিয়ে আগাবো। ডান পাশের হচ্ছে রাস্তা যেটা গেছে ওটা হইতেছে সিঁড়ির রাস্তা, মানে সিঁড়ি করা। আর বাম পাশেরটা হইতেছে মাটির রাস্তা। তো সামনে ওই জায়গাটা আছে, গিয়ে দেখা যাইব। এই পথটা এখনো শান্ত, কিন্তু জানি একটু পরেই ধীরে ধীরে খাড়া হবে। চন্দ্রনাথের চূড়ায় ওঠা কোনো হুট করে ফেলা কাজ না, এটা ধৈর্যের পরীক্ষা। সামনে কি আছে জানি না, কিন্তু এক ধরনের টান আছে, যেন পাহাড় নিজেই ডাকছে আমাদেরকে। পা ফেললাম প্রথম ধাপ, নতুন এক অভিযানের শুরু। এই সেই জায়গাটা যেখান থেকে রাস্তা 2 ভাগ হয়ে গেছে। ডান দিকে সিঁড়ির রাস্তা, আমরা চলে যাব বাঁ দিকে। মনে হতে পারে যে ডান দিকে মানে সিঁড়িতে উঠলে পরিশ্রম কম হইতে পারে, কিন্তু আসলে সেটা ভুল। এদিক দিয়ে উঠলে
তুলনামূলক পরিশ্রম কম হবে, আর নামার সময় অবশ্যই সিঁড়িতে নেমে যেতে হবে। উঠতে উঠতে বুঝতে পারতেছি এই পাহাড়টা শুধু খাড়া নয়, চরিত্রেও অনন্য। এক এক ধাপে এক এক রকম গাছ, কোথাও পাতার ফাঁকে রোদ পড়ে একটা ছায়ার জাল বুনেছে, আবার কোথাও বাতাসে যেন পাখির ডাক ভেসে আসে দূরের কোনো গল্প হয়ে। মাঝে মাঝে এমন জায়গায় দাঁড়াতে হয় যেখানে নিচের জনপদ একটুখানি রঙিন মানচিত্রের মতো লাগে। শরীর ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু মন ঠিক এমন জায়গাতেই জেগে ওঠে। কোনো কোনো সময় পাহাড় শুধু শরীর না, মনেরও পরীক্ষা নেয়। পেছনে তাকালেই দেখা যায় আমরা কত দূর উঠেছি আর সামনে কতটা বাকি। যেখানেই হাঁপিয়ে পড়েছিলাম সেখানেই গাছের ছায়ায় বিশ্রাম, সাথে দূরের ভিউ। এমনিতেই অনেক বেশি টায়ার্ড ছিলাম, তার উপর আজকে প্রচুর গরম পড়ছে, আর ওর মধ্যে টুরিস্টেরও চাপ অনেক অনেক টুরিস্ট এসেছে আজকে। তো একটু রেস্ট নিতেছে এখানে বৈশা, রেস্ট নিয়ে নিয়ে উঠতে হবে। দম বন্ধ হয়ে আসছে, পাও ভারী হয়ে গেছে, মনে হইতেছে আর কতটা বাকি। কিন্তু আশেপাশের নিস্তব্ধতা আর পাখির ডাক, সাথে বাতাসে মাটির গন্ধ, সব মিলিয়ে এক অদ্ভুত অভিজ্ঞতা। ক্লান্তি আছে, কিন্তু থেমে যাওয়া মানেই এই পথটা মিস করে ফেলা। তাই একটু দাঁড়িয়ে নিঃশ্বাস নিই, তারপর আবার এগিয়ে যাই। পাহাড় যত খাড়া হোক, চূড়াটা এখনো ডাকে। জায়গাটার সবচেয়ে ইউনিক অংশ হইতেছে এটা, পাশে পাথর কাটা, পাহাড় কাটা, পাশে বাঁশ দেওয়া, ব্যারিকেড দেওয়া, মাঝখানে রাস্তা। দুই আর তিন আর যে কয় হাত আছে সব লাগা দেয়। এই জায়গাটা করো না মামা। বান্দর যেই মানুষ ভাই, বান্দর কোথা থেকে থাকবে এখন? এই সময় বান্দর থাকবে না। হ্যাঁ, বৃষ্টির মধ্যে ভাইয়া পড়া যেতেও পারে। আমার সহজ সিরিয়াল জায়গা দিলে উঠতে পারতাম, তাই দিলাম। অনেক অনেক বিরূপাক্ষ মন্দির থেকে হাতের ডান দিকে এদিক দিয়া এই যে এইখানে হইতেছে, দেখা যাইতেছে ওই যে উপরে চন্দ্রনাথ মন্দির। এখান থেকে হয়তো আর আধা ঘন্টার মতো লাগতে পারে, মোটামুটি পৌঁছাই গেছি। এত মানুষ গালাগালি আর গান বাজানা বাজনি কান মান ফাটায় ফেলায়, মানুষের ভিড়ে আর মারে। তুই ইমোশন বাই করস কে? কন্ট্রোল মজনু কন্ট্রোল। বিরূপাক্ষ মন্দিরের এই পাশ থেকে মোটামুটি মানুষ অনেক কম। এই জায়গাটা একটু শান্তি লাগতেছে, একদিক থেকে মানুষ কম,
তার উপর এখানে এখন রোদ নাই, মোটামুটি ঠান্ডা পরিবেশ। অনেক মানুষ ওই অর্ধেক জায়গা থেকে ওইখান থেকে ফেরত গেছে, উঠতে পারে নাই আর। এটাই মোটামুটি লাস্ট স্টেপ হয়তো। এটাই লাস্ট স্টেপ। এই সেই মুহূর্ত, এতক্ষণ যেই পাহাড়টা শুধু পথ ছিল, এখন সেইটা একটা গন্তব্য হয়ে ধরা দিচ্ছে। দূর থেকে দেখা যাচ্ছে চন্দ্রনাথের চূড়া। মন্দিরটা যেন আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে। আর মাত্র কিছুক্ষণ, তারপরেই পৌঁছে যাব সেই চূড়ায়, যেখানে পাহাড়, প্রকৃতি আর প্রার্থনার এক অপূর্ব মিলন ঘটে। আমরা সিঙ্গেল উঠতে পারতাছি না, উনি একজন বাচ্চা নিয়ে কত সুন্দর উপরে উঠে এসে পড়ছে। আবার সি অবশেষে পৌঁছে গেছি চন্দ্রনাথের চূড়ায়। এদিক থেকে পুরো শহরের ল্যান্ডস্কেপটা দেখা যায়। এদিক থেকে পুরো শহরটা দেখা যাইতেছে, সীতাকুণ্ড শহর। এই যে এই চূড়ায় দাঁড়িয়ে চারপাশে তাকালে মনে হয় আমি শুধু পাহাড়ের উপর না, ইতিহাস আর বিশ্বাসের এক চূড়ায় এসে গেছি। আর সামনেই দাঁড়িয়ে আছে শত শত বছরের পুরনো চন্দ্রনাথ মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের কোনো গঠন না, এটা যুগ যুগ ধরে মানুষের শ্রদ্ধা, তপস্যা আর তীর্থযাত্রার এক জীবন্ত চিহ্ন। চন্দ্রনাথ মন্দিরকে ঘিরে আছে নানা লোককাহিনী। অনেকে বলেন সতীর শরীরের একাংশ এইখানে পতিত হয়েছিল, আর সেজন্যই এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি শক্তিপীঠ। আবার কেউ বলেন এই পাহাড়েই মহাদেব শিব ধ্যানস্থ হয়েছিলেন, আর এখানকার নাম হয় চন্দ্রনাথ, যার মানে দাঁড়ায় চাঁদের মতো জ্যোতির্ময় নাথ। প্রতি বছর পৌষ মাসের শেষের দিকে এইখানে তীর্থযাত্রীদের ঢল নামে। তখন পুরো পাহাড় পথে ভরে যায় শিব ভক্তদের হর হর মহাদেব ধ্বনিতে। এই পাহাড়ে যেন এক ধর্মীয় উৎসবের শহর হয়ে ওঠে। এখানে ম্যাক্সিমাম টুরিস্টরা মন্দির দর্শনের জন্য আসলেও আমাদের মতো ট্রাভেলাররা আসে ইতিহাস আর প্রকৃতির খোঁজে। আমরা ধর্মের অনুসন্ধানে আসিনি, এসেছি একটা অনুভবের খোঁজে। আর এই মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে এই অনুভবটা অনেকটা আকাশের মতো, ছোঁয়া যায় না কিন্তু টের পাওয়া যায়। সবশেষে এতটুকু বুঝতে পারতেছি, প্রকৃতি আর বিশ্বাস যখন এক হয়ে যায় তখন তা হয়ে ওঠে পরম সত্যের মতো এক স্পর্শযোগ্য অনুভব।
চন্দ্রনাথ জয়ের অনুভূতি কি তোর? অনেক কষ্ট হয়েছে। তোর? আমি আর আসবো না এখানে, হ্যাঁ আমি আর আসবো না। তুই পারবি না, তোরা দেওয়া হইব না। ওগুলা দেখি করবি। কালকে রাত্রে আন্দারমানিক গেলে কি করবি তুই? রেস্ট নিয়ে আনি উঠতে। চন্দ্রনাথ জয় করতে কষ্ট কম হয়নি। শরীরের ঘাম, পায়ের ব্যথা, নিঃশ্বাসের হাঁপানি সব মিলিয়ে একটা সময় মনে হইতেছিল আর পারবো না। অতঃপর সেই পারবো নাকে পেছনে ফেলে চন্দ্রনাথ জয়ের পর এবার বিদায় নিচ্ছি চন্দ্রনাথ থেকে। অবশ্য নামার সময় কিন্তু তুলনামূলক কম কষ্ট আমার হইবে। সময় কথা কইতে কইতে রাস্তা শেষ হয়ে যাবে, হ্যাঁ। কিন্তু উঠতে পাহাড় থেকে নেমে এসে এই বিশাল বটগাছের নিচে দাঁড়িয়ে এক প্লেট আনারস ভর্তার ঝাঁঝালো স্বাদ নেওয়ার সময় চন্দ্রনাথের কোল ঘেঁষে যখন বাঁশবাড়িয়ার বাতাস ডাকছিল, তখন আর দেরি না করে সেখান থেকে 700 টাকায় একটা সিএনজি নিয়ে চলে যাই পরবর্তী গন্তব্যে। চন্দ্রনাথ থেকে বের হয়ে এখন যেতেছি বাঁশবাড়িয়া সি বিচের উদ্দেশ্যে। এখান থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় নাকি লাগতেছে, 1-1.5 ঘন্টার মতো লাগতে পারে। তো চন্দ্রনাথ থেকে বের হয়ে আমরা এখন বাঁশবাড়িয়া সি বিচে আইসা পড়ছি। তো বিচে যাওয়ার আগে হইতেছে এখান থেকে দুপুরের খাবার সেরা নিব, তারপর বিচে যাব। ডাল, সবজি, আলু ভর্তা, মুরগি আর আনলিমিটেড ভাত 130 টাকার প্যাকেজে খাওয়া শেষে এইবার বিচে গিয়ে একটু বিশ্রাম নেয়ার পালা। বিচে প্রবেশের আগে একটু জেনে নেই এই জায়গাটার নামকরণের পেছনের গল্পটা। এই এলাকাটার আশেপাশে আগে প্রচুর বাঁশঝাড় ছিল, আর সেই থেকেই জায়গাটার নাম হয় বাঁশবাড়ি বা বাঁশবাড়িয়া, অর্থাৎ বাঁশে ঘেরা বসতি। পরে যখন সৈকতটা পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে, তখন পাশের গ্রামের নাম থেকে পরিচিত পায় বাঁশবাড়িয়া সি বিচ। বাঁশবাড়িয়া সি বিচ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সবচেয়ে জনপ্রিয় সৈকতগুলোর একটি। এখানে সবচেয়ে আলাদা যে জিনিসটা চোখে পড়ে সেইটা হইতাছে লম্বা বিস্তৃত প্যারালাল ওয়াকওয়ে, যা সোজা চলে গেছে সমুদ্রের গভীরে। ঝড়ের সময় এইখানে হাঁটতে হাঁটতে মনে হয় আপনি যেন সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছেন। সারাদিনের যত ক্লান্তি ছিল এখানে আসার পর অনেকটাই রিকভারি হয়ে গেছে। রোদ আছে প্রচুর, রোদের তাপও আছে, কিন্তু যে বাতাসের কারণে তাপ লাগতেছে না, ভালো লাগতেছে অনেক। মানুষজন তুলনামূলক কম, অনেক অনেক কম মানুষ। সময়টাই মনে হয় বাজে হইতেছে 3টা। তো বিকেল হলে বা 4টা-5টার দিকে মানুষজন আসবে এখানে। কত কাঁকড়ার বাচ্চা এগুলো সব। না সাথে সাথে কাঁকড়া খাই দেখে তো কাঁকড়া বেঁধে কাঁকড়া। বিশাল জাহাজগুলো কাছ থেকে দেখা যায়। সূর্যাস্তটা হয় একেবারে সিনেমার মতো। পর্যটকদের কাছে এর একটা বাড়তি আকর্ষণ হইতেছে এইখানকার শান্ত পরিবেশ, যেখানে কেউ ঘোড়ায় চড়ে বেড়াচ্ছে, আবার কেউ শুধু সাগরের দিকে তাকিয়ে হারিয়ে যাচ্ছে নিজের ভাবনায়। আচ্ছা, একটা দুঃসংবাদ হইতাছে যে বাঁশবাড়িয়া সি বিচের যে জেটিটা ছিল, যেটাতে সমুদ্রের একটু ভিতরে যাওয়া যেত, সেই জেটিটা এখন আর নেই। সেটা নাকি কিছুদিন আগের বন্যাতে ভেঙে গেছে। তো
তো যে কারণে সেটা দেখার পাইলাম না। যাই হোক, এমনিতে তাছাড়া বাঁশবাড়িয়া সি বিচটা মোটামুটি খুব চমৎকার একটা জায়গা, কোলাহল কম, মানুষজন কম, প্রকৃতির খুব কাছাকাছি থাকা যায় এখানে। এমন একটা গাছতলা খুঁজা পয়সা থাকলেও মন ভরা যাব। আর সীতাকুণ্ড ভ্রমণ শেষ করার জন্য এই জায়গাটা নিঃসন্দেহে একটা পারফেক্ট জায়গা। সমুদ্রের সামনে দাঁড়ালেই মনে হয় পৃথিবীর সব ব্যস্ততা থেমে গেছে। ঢেউ আসে, ফিরে যায়, যেন বারবার বলে যাচ্ছে সব কিছু ক্ষণিক, শুধু মুহূর্তটাই সত্য। বাতাসে লবণের গন্ধ, কানে বাজে ঢেউয়ের ছন্দ, চোখের সামনে ছড়িয়ে থাকা নীল, আর সেই নীলেই লুকানো থাকে শান্তি আর বিস্ময়ের এক গভীরতা। এখানে এসে বোঝা যায় প্রকৃতির চেয়ে বড় কবি আর কেউ নেই। চন্দ্রনাথ আর এই সি বিচ, একটাই ক্লান্তি আর একটাই বিশ্রাম, একদিনের দুইটা এক্সট্রিম এক্সপিরিয়েন্স। সারাদিন পাহাড় আর ঝর্ণার মধ্যে কাটিয়ে এখানে এসে একটা শান্ত সমুদ্র দেখাটাই তো হইতাছে ট্রাভেলিংয়ের আসল ম্যাজিক। আজকে আমরা এখান থেকে বিদায় নিতেছি, দেখা হইতাছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, প্রকৃতির কাছাকাছি থাকবেন, আর মোস্ট ইম্পর্ট্যান্ট ভবঘুরের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আপনি কি কখনো সীতাকুণ্ডে গেছেন? চন্দ্রনাথ পাহাড় বা বাঁশবাড়িয়ার সঙ্গে কোনো স্মৃতি আছে আপনার? থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এই ভ্রমণ আপনার ভালো লেগে থাকে তাইলে লাইক করতে পারেন, আর এমন আরও ভ্রমণের সাক্ষী হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। মনে রাখবেন, আপনার ভালোবাসাই কিন্তু ভবঘুরের সবচেয়ে বড় পথ চলা।